হিরোশিমা বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এর প্রভাব প্রায় প্রত্যেক প্রত্যক্ষদর্শীদের উপর পড়েছিল, এমনকি যারা কেন্দ্রস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে ছিল তারাও রেহাই পায়নি। 1945 সালে বেশিরভাগ জাপানি ইউনিভার্সিটি স্টুডেন্টরা আর্মি ফ্যাক্টরিতে কাজ করত। এদের মধ্যে একজন হেল্পার ছিল 17 বছরের চিসাকো টাকিওকা। ওই রাতে সে একটু দেরি করে ঘুম থেকে ওঠে। সকালে যখন সে কিচেনে ব্রেকফাস্ট রেডি করছিল, হঠাৎ সে তার জানলা দিয়ে গোটা আকাশে একটি উজ্জ্বল আলোর ঝলক দেখতে পায়। এই উজ্জ্বল আলোটা এতটাই তীব্র ছিল যে চিসাকো ভেবেই নিয়েছে সে চিরতরে অন্ধ হয়ে যাবে। যখন তার দৃষ্টিশক্তি ধীরে ধীরে ফিরে আসে, সে দেখতে পায় গ্রীষ্মের ওই মনোরম দিনটা এক অদ্ভুত অন্ধকার গোধূলিতে পরিণত হয়ে গেছে। বাতাসে ধুলো আর ধ্বংসবশেষ এতটাই ঘনভাবে মিশে গেছে যে সূর্যের আলোকে ফ্যাকাশে দেখাচ্ছে। সে কেবল স্পষ্টভাবে একটা জিনিসই দেখতে পাচ্ছে, হিরোশিমার উপর উদীয়মান হয়েছে বিশাল জ্বলন্ত ব্যাঙের ছাতার মতো মেঘ। ইতিমধ্যে চিসাকো অনুভব করতে পারছে যেন তার স্কিনে আগুন লেগে গেছে, যেন কেউ তার গায়ে ফুটন্ত জল ঢেলে দিয়েছে। যদিও সে বোমা বিস্ফোরিত এরিয়া থেকে 4 কিলোমিটার দূরে ছিল, কিন্তু এতটা দূরে থাকার পরেও তার শরীর এই বোমার তীব্রতাকে সহ্য করতে পারছিল না। লিটল বয়, হিরোশিমায় ফেলা এই বোমটার পাওয়ার ছিল প্রায় 15 কিলোটন টিএনটির সমতুল্য। এই বিশাল বিস্ফোরণটি এতটাই তীব্র একটা তাপের তরঙ্গ তৈরি করেছিল যা 9 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে এই হিট ওয়েভটা ছড়িয়ে পড়েছিল, যা প্রায় সুন্দরবনের সমান বিশাল এরিয়া হবে। এই এরিয়ার মধ্যে যতগুলো ব্যক্তির স্কিন উন্মুক্ত ছিল, প্রায় সবারই স্কিন গুরুতরভাবে পুড়ে গিয়েছিল আর ফোসকা পড়ে গিয়েছিল। আর যারা বিস্ফোরণের উজ্জ্বল ঝলকানির দিকে তাকিয়েছিল, প্রায় অনেকেরই চোখের রেটিনা ড্যামেজ হয়ে গিয়েছিল। যদিও বেশিরভাগ মানুষের চোখ সময়ের সাথে সাথে সেরে উঠছিল, কিন্তু যারা বৃদ্ধ ব্যক্তি ছিল আর যাদের দৃষ্টিশক্তির সামান্য সমস্যা ছিল, তারা এই উজ্জ্বল আলোটির কারণে চিরতরে অন্ধ হয়ে গিয়েছিল। ভাগ্যক্রমে চিসাকো তখনও ছোট ছিল। সে তার দৃষ্টিশক্তিকে খুবই দ্রুত ফিরে পায়, আর সে তার মাকে খুঁজতে আগুন আর ধোঁয়ার মধ্য দিয়ে উন্মাদের মতো দৌড়তে থাকে। যখন সে নদী পার হচ্ছিল, সে দেখে নদীর জল রক্তে লাল হয়ে গেছে আর মৃতদেহ গোটা নদীতে ভেসে বেড়াচ্ছে। এই সময় চিসাকো এতটাই ক্লান্ত ছিল যে সে এক চুমুক জলের জন্য আকুলভাবে কামনা করতে থাকে। আর ঠিক এই সময় হিরোশিমায় বৃষ্টি বর্ষণ হতে শুরু করে, কিন্তু এই বৃষ্টি কোনো স্বস্তির বৃষ্টি ছিল না, এটা ছিল উষ্ণ আর কালো ছায়ের বর্ষণ। সেই দিন প্রায় 1 লক্ষেরও বেশি জাপানিদের দেহকে এই বিষাক্ত ছাই ঢেকে ফেলেছিল, আর এই বিষাক্ত ছায়ের কারণেই পরবর্তী বছরগুলিতে একে একে জাপানিরা নিউমোকনিয়াসিস রোগের শিকার হতে থাকে। এটা এমন একটা রোগ যা ফুসফুসকে ড্যামেজ করে দেয়, আর এই বিষাক্ত বৃষ্টি পরিস্থিতিকে আরো খারাপ করে তুলেছিল, কারণ ফ্রেশ পোড়া জায়গায় এই বিষাক্ত ছাইগুলো লেগে গিয়েছিল, যার ফলে অনেকের চামড়া ফুলে পচতে শুরু করে। চিসাকোও লক্ষ্য করে অদ্ভুত বেগুনি রঙের দাগ তার হাতে ফুটে উঠতে শুরু করেছে, যদিও কিছুদিন পরে এগুলি ভ্যানিশ হয়ে যায়। সে মনে করেছিল হয়তো সে আর কখনো সন্তান ধারণ করতে পারবে না, কিন্তু সময়ের সাথে সাথে তার আঘাতগুলো সেরে যায় আর সে কয়েক বছর পরে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। কিন্তু হসপিটালে যে বেগুনি মার্কগুলো তার হাতে ফুটে উঠেছিল, সেম দাগ তার বাচ্চার দেহ ফুটে উঠতে শুরু করে, আর 17 দিনের মধ্যেই তার শিশুটি মারা যায়। ডাক্তারদের মতে বোম্বিং এর পর তার মাকে খুঁজতে যাওয়ার সময় অতিরিক্ত রেডিয়েশনের সংস্পর্শে আসার কারণেই এমনটা হয়েছে। যারা বিস্ফোরণের কেন্দ্র থেকে 2 কিলোমিটার দূরত্বের মধ্যে ছিল, তাদের উপর কেমন ইম্প্যাক্ট পড়ে। 1945 সালে সুতোমো ইয়ামাগুচি কাজের উদ্দেশ্যে হিরোশিমায় পৌঁছায়। যখন সে কাজের জন্য তাড়াহুড়ো করে হাঁটছিল, হঠাৎ সে মাথার উপর কিছু বিমানের শব্দ শুনতে পায়, আর ঠিক তারপরই এক উজ্জ্বল আলোর ঝলকানি গোটা আকাশে ছড়িয়ে পড়ে। কিন্তু যখন সে চোখ খোলে, সে নিজেকে একটি আলোর ক্ষেতে পড়ে থাকতে দেখে। তার কোনো ধারণাই ছিল না যে সে কিভাবে এখানে পৌঁছালো। সুতোমো লক্ষ্য করে চতুর্দিকে কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে, কোনো পশু পক্ষীর সামান্য একটু শব্দ নেই। এরপর সে হঠাৎ নোটিশ করে তার কান দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আসলে এই বিস্ফোরণের শব্দটা এতটাই তীব্র ছিল যে তার কানের পর্দাটাই ছিঁড়ে যায়। কেবল সুতোমো একাই নয়, ওই দিন প্রায় এই শব্দের জেরে কমপক্ষে 70,000-এরও বেশি মানুষের কানের পর্দা ছিঁড়ে গিয়েছিল। ইয়ামাগুচি যেন তেন প্রকারে তার হোম টাউন নাগাসাকিতে পালায়। যখন সে ফাইনালি বাড়ি পৌঁছায়, তার ছেলে চিৎকার দিয়ে ওঠে আর বাপকে দেখে ভয়ে দৌড়ে পালায়, কারণ তার ছেলে আগুনে দগ্ধ হওয়া বাপকে দেখে ভৌতিক কিছু বলে মনে করেছিল। পরের দিন সকালে ইয়ামাগুচি অনেক কষ্টে তার বসের অফিসে পৌঁছায়, আর সে তাকে হিরোশিমার ভয়ানক দৃশ্য বর্ণনা করতে থাকে। কিন্তু তার বস ইয়ামাগুচির কথাকে কোনোভাবে বিশ্বাস করতে চাইছিল না। সে তর্ক করতে শুরু করে দেয়, একটা সিঙ্গেল বোম কোনোভাবেই গোটা শহরকে উড়িয়ে দিতে পারে না। যখন তারা তর্ক করতে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় আবারও এক উজ্জ্বল লাইট জ্বলে ওঠে। 7ই আগস্ট 1945 সাল, আমেরিকান ফোর্স দ্বিতীয় অ্যাটমিক বোম
ফ্যাটম্যানকে নাগাসাকির উপর ড্রপ করে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সুতোমো ইয়ামাগুচি দুইবারই বোম ব্লাস্টের সেন্টার পয়েন্ট থেকে 2 কিলোমিটার দূরত্বের মধ্যে ছিল। আর এই এরিয়াটা ছিল হাইলি রেডিয়েশন এফেক্টেড জোন। এই এরিয়ার মধ্যে যে সমস্ত ব্যক্তিদের স্কিনগুলো উন্মুক্ত ছিল এগুলো সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছিল, আর বাকি অংশের স্কিনগুলো লালচে বেগুনি রঙের হয়ে গিয়েছিল। কিন্তু এগুলো কোনো সাধারণ পোড়া ছিল না, এই ক্ষতগুলো আল্ট্রা ভায়োলেট রেডিয়েশনের কারণে সৃষ্টি হয়েছে। এই রেডিয়েশনের ফলে দেহের কোষগুলো একসাথে আটকে থাকার ক্ষমতাকে হারিয়ে ফেলে। এই কারণে জাপানে পরমাণু হামলার শিকার অনেক ব্যক্তির দেহ থেকে রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু তাদের দেহে কোনো দৃশ্যমান ক্ষত চিহ্ন ছিল না, কেবল তরল পদার্থ স্কিন থেকে অটোমেটিক ঝরে পড়ে যাচ্ছিল। কিন্তু যারা বেঁচে গিয়েছিল তারা প্রচন্ড পেটে ব্যথা অনুভব করত আর ইন্টারনাল ব্লিডিং হতো। এদের মধ্যে অনেকেই 1 সপ্তাহের মধ্যেই মারা গিয়েছিল। কিন্তু সব থেকে ভয়ানক ব্যাপার হলো তারা জানতো না যে তারা মারা যেতে চলেছে। আসলে ব্লাস্টের পর বেশ কয়েক ঘন্টা তাদের কাছে নর্মাল মনে হচ্ছিল, তারা কোনো ব্যথা অনুভব করতে পারেনি। এই কারণে অনেকেই ব্লাস্টের পরের দিন মেডিকেল হেল্পের জন্য হসপিটালে গিয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তবে ইয়ামাগুচি খুবই লাকি ব্যক্তি ছিল, সে এই দুটো বিস্ফোরণের শিকার হওয়ার পরেও 93 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল। বিস্ফোরণের কেন্দ্র থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে থাকা লোকেদের সঙ্গে কি ঘটেছিল? 1945 সালে বোম্বিং এর দিন 13 বছরের সাদাও হিরানো বাড়ি থেকে স্কুলের দিকে যাচ্ছিল, আর এই স্কুলটা ছিল বিস্ফোরণ এরিয়ার একদম কাছে। কিন্তু সেদিন তাদের প্রিন্সিপাল মেইনটেনেন্স কাজের জন্য 1 ঘন্টা লেট করে স্কুল আসতে বলে, আর এই 1 ঘন্টা লেটের কারণেই সেদিন হিরানোর জীবন বেঁচে যায়। যখন বিস্ফোরণ হয় হিরানো কিছু বুঝে ওঠার পূর্বেই শক ওয়েভ তাকে কয়েক মিটার দূরত্বে ছিটকে ফেলে দেয়, আর সে সোজা একটা দেওয়ালের কাছে আছড়ে পড়ে। হিরানো অনুভব করে যেন তার সমস্ত শরীরের হাড় ভেঙে গেছে, যেন তার দেহের চামড়াকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। যখন সে চোখ খোলে সে দেখে তার চতুর্পার্শ্বে অসংখ্য ব্যক্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কয়েক মিনিট পরে সে লক্ষ্য করে একজন ব্যক্তি তার দিকে হেঁটে আসছে, আর একটা কাঠের খুঁটি সোজা তার পেটের মধ্যে আটকে রয়েছে। পুরো দেহ জুড়ে রক্তাক্ত আর ক্ষত দাগ নিয়ে অনেক কষ্টে হিরানো তার বাড়ি পৌঁছায়। যখন সে বাড়ি পৌঁছায় তার মা লক্ষ্য করে হিরানোর হাতের কাছে কিছু একটা ঝুলছে। এটা হিরানোর নিজের দেহের চামড়ার টুকরো, যা তার হাতের তালু থেকে ছিঁড়ে গেছে। তার মা কিভাবে ট্রিটমেন্ট করবে কিছু বুঝে উঠতে পারছিল না। বাড়িতে ট্র্যাডিশনাল জাপানিজ মদ ছিল, ওটাই হিরানোর গোটা দেহে ঢেলে দেয়, আর আশ্চর্যজনকভাবে হয়তো এই মদের কারণে হিরানোর জীবন বেঁচে গিয়েছিল। বিস্ফোরণের 1 কিলোমিটার দূরত্বের মধ্যে প্রায় 80% মানুষ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মারা গিয়েছিল, কেবল রেডিয়েশনের কারণে নয় বরং গুরুতর আঘাতের কারণে। ওই দিন হিরানোর 37 জন ক্লাসমেটের মধ্যে মাত্র 3 জন বাদে সবাই মারা গিয়েছিল, আর যারা বেঁচে ছিল এদের সবারই ডিএনএ স্ট্রাকচার ড্যামেজ হয়ে যায়। পরমাণু বিস্ফোরণের কারণে জাপানে ক্যান্সারের প্রবলেম প্রায় 70% বেড়ে গিয়েছিল, আর জন্মগত সমস্যাও দেখা দিতে শুরু করে। প্রত্যেক 20টা বাচ্চার মধ্যে একটার প্রবলেম ধরা পড়তো। কেউ জন্ম নিত এক চোখে, আবার কারো হাত পা বিকলাঙ্গ দেখা দিত। এমনকি যদি বাচ্চা সুস্থ জন্মাতো তারপরেও তার জীবন সর্বদা রিস্কের মধ্যে থাকতো। আজ না হয় 50টা বছর পরেও সে ক্যান্সার রোগে মারা যাবে। বিস্ফোরণের 300 মিটার দূরত্বে থাকা আত্মাগুলোর সঙ্গে কি ঘটেছিল? 300 মিটার দূরত্বে থাকা 98% ভিকটিম বিস্ফোরণের সাথে সাথে মারা গিয়েছিল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এদের ইন্টারনাল অর্গান পুড়ে গিয়ে কাঠ কয়লা হয়ে গিয়েছিল। তাপ এতটাই তীব্র ছিল যে মানুষের শরীরের তরল পদার্থ সেকেন্ডের মধ্যেই ফুটে উঠেছিল। বেশিরভাগ ডেড বডিকে চিনতেই পারা যাচ্ছিল না, কারণ বিস্ফোরণের কারণে অনেকের চামড়া মাশাল ফলের খোসার মতো ছাড়ানো পড়েছিল। এদেরকে দেখলে মনে হবে যেন হিরোশিমার বুকে কঙ্কাল পড়ে আছে। ওই দিন কমপক্ষে প্রায় 40,000 অসহায় নাগরিক এই ভয়ানক পরিণতির শিকার হয়েছিল। যারা একদম গ্রাউন্ড জিরোতে ছিল তাদের সঙ্গে কি ঘটেছিল? এরা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। এদের দেহগুলো সেকেন্ডে ধুলোবালির সঙ্গে মিশে যায়। এই জায়গার আলোর ফ্ল্যাশ এতটাই পাওয়ারফুল ছিল যে কালো পাথরগুলিকে সব সাদা করে দিয়েছিল। কেবলমাত্র কয়েকটা স্থানে কালো রং দেখা যাচ্ছিল। এগুলো ছিল বিস্ফোরণের পূর্বে বেঁচে থাকা মানুষদের ছায়া। যেমন বিস্ফোরণের পূর্বে একটা অপরিচিত বাচ্চা জাম ধরে খেলছিল, কিন্তু বিস্ফোরণের পর কেবল তার ছায়াটুকুই রয়ে গেছে। ব্যক্তিটি জাস্ট ভ্যানিশ হয়ে যায়। আসলে বোমের তীব্র আলো আর শক্তির কারণে চারপাশের সবকিছুই আলোকিত হয়ে গিয়েছিল, কিন্তু যে সমস্ত ব্যক্তি আর বস্তু এই আলোটাকে ব্লক করেছিল তাদেরই এই ধরনের অন্ধকার আকৃতির ভৌতিক ছায়াটুকুই স্মৃতি হিসাবে রয়ে যায়। জাপানে পরমাণু হামলার পূর্বে কেউই কল্পনা করতে পারেনি যে এমনও কিছু রোমহর্ষক ঘটনা ঘটা সম্ভব হতে পারে, এমনকি আমেরিকাও। কিন্তু এই দুটো শহরে বিস্ফোরণের পর প্রায় 1,20,000 মানুষ মারা গিয়েছিল, আর 2.5 লক্ষ মানুষ আহত হয়েছিল। আর কয়েক দশক ধরে এই দুর্যোগটা প্রায় 10 মিলিয়ন ফিউচার জেনারেশনকে আক্রান্ত করেছিল।